আমি এবার যদি একটু সুইডেন আর নেদারল্যান্ডসের কাছে যাই, তাহলে আরমান ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, সুইডেন এবং নেদারল্যান্ডসের খেলা হয়েছে, তো সেক্ষেত্রে সুইডেনের পারফরমেন্স না নেদারল্যান্ডসের পারফরমেন্স, কার পারফরমেন্সকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আচ্ছা, আপনাকে একটা তথ্য প্রথমে জানাতে চাই যে এই দুদল কিন্তু বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে প্রায় 52 বছর পর। আচ্ছা। মাহফুজ ভাইও জানে 1974 সালে সেই ম্যাচ, ইউহান ক্রুইফটের, যেটাকে ইউহান ক্রুইফ টার্ন নামে আসলে খুব বিখ্যাত, সেই ম্যাচটা ড্র হয়েছিল। এবং এই ম্যাচ নিয়ে আপনি যদি দেখেন যে ম্যাচটা আসলে সুইডেন নেদারল্যান্ড বলে একটা হাইপ তৈরি হয়েছিল, আচ্ছা। অন্যরকম একটা হাইপ। এটা আসলে তার দুই দলের ঐতিহ্য কিংবা পুরনো যে লড়াই, সেই লড়াইয়ের কারণে আমরা ভেবেছিলাম যে লড়াইটা আসলে দারুণ হবে, তবে যে বিষয়টা হয়েছে খেলাটা অনেকটা একপেশে হয়ে গেছে। আপনি স্কোর লাইনের দিকে তাকান, 5-1 সুইডেন তাদের প্রথম ম্যাচটাতে 5-1 মানে অলৌকিকভাবে তারা 5-1 জিতেছিল, এবং যে ম্যাচটা হেরেছে সেটাতেও 5-1, এবং সেই ম্যাচটা ছিল তিউনিশিয়ার বিপক্ষে। আর নেদারল্যান্ডের যে বিষয়টা হচ্ছে, নেদারল্যান্ড তাদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে যখন 2-2 গোলে ড্র করলো, তখন নেদারল্যান্ডকে নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল আসলে তারা কি করবে, কারণ প্রতিটা বিশ্বকাপেই তারা ভালো একটা অবস্থানে থাকে। হয়তো তারা ফাইনাল খেলতে পারে না, বা তারা সেমিফাইনাল পর্যন্ত অন্তত দলকে নিয়ে যায়। আমরা গত কয়েকটা বিশ্বকাপে সেটাই দেখেছি। তো এমন একটা হেভিওয়েট দলের বিপক্ষে সুইজারল্যান্ড শুরুতে হোঁচট খেয়ে গেছে। আমরা দেখলাম যে একেবারে প্রথমার্ধে তারা যখন দুটো গোল আসলে হজম করলো, এর পরবর্তীতে আবার সেকেন্ড হাফে একেবারে শুরুর দিকে এসে আরো দুটো গোল হজম করা। তো এতগুলো গোল আপনি যখন হজম করবেন তখন ম্যাচে ফেরাটা আসলে খুব টাফ। সুইডেনের পরিকল্পনাটা যদি কথা যদি আপনি বলেন, আমরা দেখলাম যে নেদারল্যান্ড 4-3-3 ফরমেশনে খেলেছে, যেটা খুব স্বাভাবিক ফরম্যাট আর কি। সেই জায়গাটাতে সুইডেন আসলে কি করলো, তারা যেটা বললাম যে ম্যাচের যে কিছু টার্নিং পয়েন্ট থাকে, একেবারে শুরুতে আপনি আক্রমণাত্মক খেলাটা একটু বুঝতে হয়, প্রথম 5-10 মিনিট খেলাটা ম্যাচের অবস্থা কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝে দেন হচ্ছে আপনাকে অ্যাটাকে যেতে হয়। সেই জায়গাটা সুইডেন কিছুটা ভুল করেছে। তারা যদি আরেকটু গুছিয়ে যদি তারা খেলতে পারতো, আমার কাছে মনে হয় তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তবে 5-1 যখন আসলে ব্যবধান হয়ে যায়, তখন আপনি এই ম্যাচ নিয়ে আসলে খুব বেশি বলার কিছু থাকে না। আচ্ছা, মাহফুজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে নেদারল্যান্ডের যে পারফরমেন্সটা ছিল, এটা কি সুইডেনের দুর্বলতা ছিল, নাকি নেদারল্যান্ডস বরাবরই এরকম পারফরমেন্স করে যাচ্ছে? 5টি গোলই হয়েছে হচ্ছে গিয়ে এই সুইডেনের ব্যাকলাইনের ভুলে। আপনি যদি দেখেন ব্যাকলাইনে আজকে 3 জন ফুটবলার নিয়ে খেলেছে। সুইডেন যেটা ট্রাই করেছে যে নেদারল্যান্ডসের যেহেতু হচ্ছে গিয়ে ডিফেন্স লাইনটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ বলা যায় ওয়ার্ল্ডের টপ মোস্ট ডিফেন্স লাইনের কাতারে, সে জায়গায় তারা হচ্ছে গিয়ে মাঝমাঠ থেকে খেলাটা নিয়ন্ত্রণ করে অপোনেন্টের থার্ডে প্রেশারটা দিতে চেয়েছে। তারা কিন্তু 4 জন ফুটবলারকে মিডফিল্ডে রেখেছিল প্রথম থেকেই, কিন্তু ব্যাকলাইনে আসলে 3 জন যেই ডিফেন্ডার মূল কাজটা করার কথা ছিল, তারা আসলে টোটালি ফেল করেছে। 5টি গোলই মোটামুটিভাবে বলা যায় যে ব্যাকলাইনের দুর্বলতা হয়েছে। আর যদি নেদারল্যান্ডসের কৌশল বলেন, নেদারল্যান্ডস কিন্তু এই ম্যাচে পুরো ম্যাচের নিয়ন্ত্রণটা একদম প্রথম মিনিট থেকেই নিয়েছে। তারা একদম খেলাটা শুরুই করেছে হচ্ছে গিয়ে মাঝমাঠ থেকে। তারা কোনো একদম বল গুছিয়ে তাদের যে খেলার যে এটাতে তারা ছিলই না। তারা একদম প্রথম থেকেই প্রেসিং ফুটবল, এবং হচ্ছে গিয়ে হাই ইন্টেন্সিটি ম্যাচে আপনি কি করবেন, আপনার যখন ম্যাচটা হবে 50-50, আপনার ওপেন ম্যাচ খেলতে হবে। তো যেই ওপেন ম্যাচটা খেলতে গিয়ে সুইডেন হচ্ছে গিয়ে তাদের কৌশলে কিছুটা ভুল করে ফেলেছে। তারপরেও বলবো যে হচ্ছে গিয়ে তারা যে আসলে চান্স ক্রিয়েট করেনি তা না, তারা 4টি গোল মিস করেছে। এবং আমি যদি বলি যে তাদের যদি নেদারল্যান্ডসের প্রথম 2টা গোল দেখেন, প্রথম গোলটি হয়েছে 5 মিনিটে, পরেরটি 17 মিনিটে। এবং ব্রবেই তার কাজ কি ছিল, তিনি ফিজিক্যালি অনেক অ্যাডভান্টেজ আছে, 6 ফিটের উপরে লম্বা, অপোনেন্টের থার্ড এসে প্রচুর প্রেশার ক্রিয়েট করতে পারে, গতিময় ফুটবলার। তার কাজ আসলে হচ্ছে গিয়ে দূরপাল্লার শট করে গোল করা না, তার কাজ যেটা ছিল যে বক্সে হচ্ছে গিয়ে সে ভালো একটা পজিশন ক্রিয়েট করা। এবং নেদারল্যান্ডস কিন্তু হচ্ছে গিয়ে সেই জায়গাটাই প্রত্যেকটা যেই প্রথম দুটি গোলই কিন্তু হচ্ছে গিয়ে কাট থেকে হয়েছে। এবং তারপরে যেই গাপকো যেই গোল, লিভারপুল তারকা গাপকো যেই গোল করেছেন, তার জন্য কিন্তু অনেক কিছু সহজ হয়ে গেছে। এই ম্যাচে আমি মনে করেছিলাম যে আলেকজান্ডার ইসাক একটা ইফেক্টিভ রোল প্লে করবে, কিন্তু আসলে আলেকজান্ডার ইসাকের সেই ইফেকশনটা আসলে দেখিনি। তার যেই অ্যাটাকিং মিডফিল্ডের তার যেই মুড, সে একটু পেছনের দিকের থেকে একটু উপরে উঠে খেলার চেষ্টা করেছে। সেই জায়গায় আলেকজান্ডার ইসাককে মনে হয় কোচ আরেকটু ভালোভাবে আরেকটু ভালোভাবে করতে পারতো। কিন্তু তাদের একজন ফুটবলার আছেন বোর্নমাউথে খেলে, খুব সম্ভবত তার নাম আয়েরি, সে একটা গোল মিস করেছেন। 2টি গোল কনসিড করার পরে খুব সম্ভবত 28 মিনিট কিংবা 24 মিনিটে সে একটা গোল মিস করেছেন, যেটা অনেক দূর থেকে একটা থ্রু এয়ারে বল ছিল, সেটা তিনি বলটা ঠিক মতো পিক করতে পারেননি। ওই গোলটা যদি হচ্ছে গিয়ে তিনি দিয়ে দিতে পারতেন, এবং 1-1 ছিল, সেটা যদি দিয়ে দিতে পারতেন তাহলে হচ্ছে গিয়ে হয়তো বা একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার আমরা দেখতেও পারতাম। কিন্তু
মানে সেই জায়গায় আমরা সুইডেনের দেখিনি। আয়েরি কি একটু পেছন থেকে উঠে আসছিলেন, সেই জায়গায় সে হয়তোবা ইসাকের সঙ্গে কম্বিনেশনটা খুব একটা পজিটিভ পারেনি। ছিল না। ইসাক বাম পাশ থেকে বক্সের ঢোকার বেশ কিছু চেষ্টা করেছেন, কিন্তু আয়েরি ওভারল্যাপ করে যাওয়ার ফলে ব্যাক লাইনে কিছুটা ব্যাকআপ দরকার ছিল এই ম্যাচে। সেই জায়গায় ওই যে মাঝমাঠ, সেই মাঝমাঠের নিয়ন্ত্রণটা ওই গ্যাপের মধ্যেই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস নিয়ে নিয়েছে। আর তাদের দেখা গেল যে সুইডেনকে তো একটু ব্রিটিশ মিডিয়া তো একটু হাইলাইট করেই তাদের এই জায়গাগুলোতে, কিন্তু তারপরেও নেদারল্যান্ডস দেখা গেল যে মাঠে কিংবা মানে অনেক বেশি পরিকল্পনা করেই এগিয়েছে। এবং ইসাক আসলে নেদারল্যান্ডসের ওই ব্যাকলাইনের সামনে খুব একটা ইফেকশন করতে পারেনি। তারপরেও সে বেশ কিছু মুভ ছিল, তার চান্স ক্রিয়েট করেছিল, বাট ব্যাড লাক, মানে এটা হয়। কিন্তু যদি ওই গোলগুলো অলমোস্ট 3টা গোল, মানে ওই আইরির গোলটা সে যদি হচ্ছে গিয়ে দিতে পারতো, তাহলে ম্যাচের সিনারিও কিন্তু অন্যরকম ডিফারেন্ট হয়ে হতো। যেত।